the Today's Light, your ultimate destination for success. Hello everyone, welcome to today's slide. আজকে সিও শর্ট কোশ্চেন সিরিজের লেকচার 2 এর আগের লেকচারে আমরা হিউম্যান ফিজিওলজি পার্ট 1 এর মধ্যে 45 সিও শর্ট কোশ্চেনের একটা সেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 এর মধ্যে আমরা 45 সিও শর্ট কোশ্চেনের আরেকটা সেট নিয়ে আলোচনা করব। তো এই সিরিজের মধ্যে তোমরা হিউম্যান ফিজিওলজি টোটাল 90 কোশ্চেন্স পাচ্ছ, যেখান থেকে তোমাদের এক্সামে সরাসরি অথবা এর রিলেটেড প্রশ্ন আসার কিন্তু একটা হাই প্রবাবিলিটি রয়েছে। ওকে, তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মাল্টিপল টাইম রিভিশন করবে। ওকে, তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে, শিশুদের দেহে উপস্থিত রেনিন উৎসেচক কিসে সাহায্য করে? দ্য রেনিন এনজাইম প্রেজেন্ট ইন ইনফ্যান্টস হেল্পস ইন। তো প্রশ্নেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে যে এই যে রেনিন উৎসেচক বা রেনিন এনজাইম, এটা কেবলমাত্র কিন্তু শিশুদের ক্ষেত্রেই উপস্থিত থাকে। ওকে, এইবার আমাদের দেহে কিন্তু রেনিন নামে দুটো আমাদের উৎসেচক থাকে। এখানে স্পেলিংটা খেয়াল রাখবে, যেখানে ডবল এন রয়েছে, এই যে রেনিনটা এটা কেবলমাত্র ইনফ্যান্টদের ক্ষেত্রে থাকে, শিশুদের ক্ষেত্রে। এটা কোথা থেকে রিলিজ হয়? ফ্রম দ্য পেপটিক সেলস of gastric gland. ওকে, এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের পেপটিক সেল থেকে রিলিজ হয়। আর এই যে রেনিন, এইটা কেবলমাত্র কিন্তু ইনফ্যান্টসদের ক্ষেত্রে থাকে, অনলি ইন ইনফ্যান্টস। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না। ওকে, আরেকটা রেনিন রয়েছে যেখানে আমাদের সিঙ্গেল এন রয়েছে, একটাই এন রয়েছে। এইটা কোথা থেকে রিলিজ হয়? দিস ইজ ফ্রম দি জেজি সেলস, যেটাকে আমরা বলি জাক্সট্রাগ্লোমেরুলার সেলস অফ নেফ্রন, অথবা আমরা বলতে পারি কিডনি। ওকে, তো কিডনির মধ্যে যে জেজি সেলস রয়েছে সেখান থেকে আমাদের রেনিনটা রিলিজ হয়। এই যে রেনিন, এইটা কিন্তু আমাদের ইনভলভড ইন রাস মেকানিজম, রাসটা কি? এটা হচ্ছে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ওকে, এটা আমাদের ব্লাড প্রেশারটাকে রেগুলেট করার একটা বডির একটা ন্যাচুরাল প্রসেস। আমাদের প্রশ্নে এখানে ডবল এন যুক্ত রেনিনের কথা বলা হয়েছে। এই রেনিনটা কি করে? এটা কেবলমাত্র শিশুদের ক্ষেত্রে থাকে। আর তাদের দেহে এটা কি করে? এটা মিল্কের মধ্যে উপস্থিত যে ক্যাসিন প্রোটিন, ওকে, এইটা হচ্ছে আমাদের মিল্ক প্রোটিন। ওকে, দিস ইজ আওয়ার মিল্ক প্রোটিন। এইটাকে কি করে? এইটা ক্যাসিন প্রোটিনকে ক্যালসিয়াম প্যারাক্যাসিনেটে পরিণত করে। ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট। ওকে, এর ফলে কি হয়? দুধটা জমাট বেঁধে যায়, যেটাকে আমরা বলি কার্ডলিং অফ মিল্ক। ওকে, এর ফলে ফাইনালি কি লাভটা হয়? এখান থেকে কি হয় যে বেটার ডাইজেশন অফ প্রোটিন। এইটা কি করে? বেটার ডাইজেশন অফ প্রোটিন, অথবা মিল্ক প্রোটিন আমরা বলতে পারি। বেটার ডাইজেশন, এই প্রসেসটাকে ক্যাটালাইজ কে করে? আমাদের এই এনজাইমটা, যেটা হচ্ছে আমাদের রেনিন এনজাইম। ওকে, তো এখানে আমাদের আনসারটা কি হবে? মিল্ক প্রোটিন কোয়াগুলেশন অথবা দুগ্ধ প্রোটিনের তঞ্চনে। ওকে, দুগ্ধ প্রোটিনের তঞ্চনে সাহায্য করে, অথবা মিল্ক প্রোটিন কোয়াগুলেশন।
এর পরের প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোন যকৃৎ থেকে পিত্তরস ক্ষরণকে উদ্দীপিত করে। ওকে, হুইচ হরমোন স্টিমুলেটস দ্য বাইল সিক্রেশন ফ্রম দ্য লিভার। ওকে, এটা হচ্ছে আমাদের সিক্রেটিন হরমোন। ওকে, সিক্রেটিন হরমোন এটা কি করে, যে যকৃৎ থেকে বাইল সিক্রেশনটাকে উদ্দীপিত করে। এর আরেকটা কাজ রয়েছে যে প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট প্রোডাকশনটাও করিয়ে থাকে। তো দিস stimulates bile production from liver and bicarbonate from pancreas. এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয় কোন কোষ থেকে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, দিস ইজ আওয়ার ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটাকে সিআইএফ বলা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের প্রশ্ন। আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কিন্তু আমি পিওয়াইকিউ ডিসকাশনের সময় কিন্তু এটা আমি অনেক ডিটেলসে করিয়েছিলাম। ওকে, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা সিআইএফটা কোথা থেকে রিলিজ হয়? দিস ইজ রিলিজড ফ্রম দ্য প্যারাইটাল সেলস। CIF released from parietal cells of gastric gland. ওকে, আর এই যে আমাদের প্যারাইটাল সেল, এই প্যারাইটাল সেল থেকে আমরা দেখেছিলাম দুটো কম্পাউন্ড রিলিজ হয়েছে। একটা হচ্ছে আমাদের HCl আর একটা হচ্ছে আমাদের CIF, দ্যাট ইজ আওয়ার ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই CIFটা আমাদের কি কাজে লাগে? দিস হেল্প ইন অ্যাবজর্পশন অফ ভিটামিন B12, absorption of vitamin B12. ওকে, এই ভাইটামিন B12 এর রোলটা কি? এটা আমাদের আরবিসি কে ম্যাচুরেশন প্রসেস, আরবিসি কে ম্যাচিওর করতে সাহায্য করে। ওকে, উইদাউট ভাইটামিন B12 ম্যাচুরেশন অফ আরবিসি ইজ নট পসিবল। এইটা হচ্ছে আমাদের ইমম্যাচিওর আরবিসি, আর আমাদের এইটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। ম্যাচিওর আরবিসি আমাদের বাইকনকেভ শেপের হয়ে থাকে, আর ইমম্যাচিওর আরবিসি যেটা আমাদের, এটা স্ফেরিক্যাল শেপের হয়ে থাকে। এইটা সাইজ বড় হয়ে থাকে। ওকে, এর সাইজটা বড় হয়, সাইজ ইজ লার্জ, আর এটার সাইজ হচ্ছে স্মল। ওকে, এইবার এই ইমম্যাচিওর আরবিসি থেকে ম্যাচিওর আরবিসিতে পরিণত করতে সাহায্য কে করে? ভাইটামিন B12। ওকে, আর এই প্রসেসটাকে আমরা কি বলবো? ম্যাচুরেশন প্রসেস। ম্যাচুরেশন প্রসেস। এবার আমরা একটা কমপ্লিকেশন দেখে নেব, যে যদি সিআইএফ কমে যায় তাহলে আমাদের কি সমস্যা হতে পারে। যদি আমাদের সিআইএফ কমে যায়, সিআইএফ যদি আমাদের কমে যায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাইটামিন B12ও কমে যাবে, কারণ এর অ্যাবজর্পশনটা কমে যাবে। ভাইটামিন B12টা এটা আমাদের কমে যাবে। এর ফলে কি হবে, যে ম্যাচুরেশন অফ আরবিসি, ম্যাচুরেশন যে প্রসেস, ম্যাচুরেশন অফ আরবিসি, এইটা কিন্তু হবে না। তো এর ফলে কি হবে, ইমম্যাচিওর আরবিসি আমাদের ব্লাডে প্রেজেন্ট থাকবে, অথবা আমরা বলতে পারি লার্জ সাইজ আরবিসি প্রেজেন্ট ইন ব্লাড, প্রেজেন্ট ইন ব্লাড। আর এর ফলে কি সমস্যা হবে? এর ফলে তৈরি হয় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, অথবা এটাকে বলা হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া। ওকে, এখন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া অথবা পার্নিসিয়াস অ্যানিমিয়া থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে? এটা কার অভাবে হয়? এটা ভাইটামিন B12 এর অভাবেও হয়। আর আর যদি সিআইএফ এর মাত্রা কমে যায়, সিআইএফ যদি কম সিক্রেট হয়, তখন সেক্ষেত্রেও কিন্তু আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। তো সিআইএফ অথবা ভাইটামিন B12 এই দুটোর মধ্যে যে কোনো একটা কমে গেলেই কিন্তু আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া অথবা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা হবে। ওকে, এখানে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কোথা থেকে সিক্রেট হয় এটা জানতে চাওয়া হয়েছিল, তো এটা আমাদের হয়ে যাবে প্যারাইটাল সেল। ওকে,
এর পরের প্রশ্নে বলা হচ্ছে ক্ষুদ্রান্তের কোন অংশে সর্বাধিক সংখ্যক গবলেট কোষ থাকে। ওকে, উইচ পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গবলেট সেল। এই যে গবলেট সেল, এই সেলটা কি করে, এই সেলটা রিলিজ করে কিন্তু আমাদের রিলিজ মিউকাস, এটা মিউকাস রিলিজ করে। এই যে মিউকাস হচ্ছে আমাদের একটা স্লিপারি সাবস্টান্স। এটা স্লিপারি হওয়ার কারণে কি হয়, যে এলিমেন্টারি ক্যানালের মধ্য দিয়ে যে ডাইজেস্টিভ ফুড, সেটার যে মুভমেন্ট সেটা কিন্তু ইজি হয়ে যায়। এটা স্লিপারি হওয়ার কারণে মুভমেন্টটা ইজি হয়ে যায়। এখন ডিওডিনাম থেকে যত আমরা ইলিয়ামের দিকে যাব, তখন কিন্তু কি হয়, যে ধীরে ধীরে যে ডাইজেস্টিভ ফুড সেটা কিন্তু আরো বেশি কনসেন্ট্রেট হয়, ফলে সেটার মুভমেন্ট কিন্তু টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। তখন সেই মুভমেন্টটাকে আরো ইজি করার জন্য কিন্তু মিউকাস প্রোডাকশনকে আরো বাড়াতে হয়। ফলে আমরা যখন ডিওডিনাম থেকে আমরা যখন ইলিয়ামের দিকে যাব, তখন আমরা কি পাবো, যে এখানে মিউকাসের মাত্রা কিন্তু মিউকাস সিক্রেশনটা এখানে বেড়ে গেছে ফর ইজ অফ মুভমেন্ট অফ দ্য ডাইজেস্টেড ফুড। তো মিউকাস সব থেকে ম্যাক্সিমাম কোথায় থাকবে, ম্যাক্সিমাম থাকবে আমাদের ইলিয়ামে। তো ইলিয়ামে আমাদের ম্যাক্সিমাম কি থাকবে, ম্যাক্সিমাম গবলেট সেলটাও থাকবে, কারণ গবলেট সেল ছাড়া তো এখানে মিউকাস সিক্রেশন পসিবল না। তো এখানে আমাদের গবলেট সেল থাকবে, গবলেট সেল, আর ম্যাক্সিমাম গবলেট সেল থাকার কারণে এখানে ম্যাক্সিমাম মিউকাস সিক্রেশনও হবে। তো ম্যাক্সিমাম এখানে মিউকাস এটাও থাকবে। ওকে, তো এখানে ম্যাক্সিমাম মিউকাস আমরা কোথায় পাবো, আমরা পাবো ইলিয়ামে। ওকে, আর একটা ব্যাপার, যে এই যে গবলেট সেল, এই গবলেট সেলটা কেবলমাত্র আমাদের একটাই এপিথেলিয়ামে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের ব্রাশ বর্ডার কলিউনার এপিথেলিয়াম। এই ব্রাশ বর্ডার কলিউনার এপিথেলিয়াম এই সেলের ক্ষেত্রেই কিন্তু ব্রাশ বর্ডার কলিউনার এপিথেলিয়াল সেল, এই সেলের মধ্যে কিন্তু আমাদের কি থাকে, এই গবলেট সেলটা থাকে। এই গবলেট সেলটা এর মধ্যে কি করে, উপরের দিকে এই রকম ভাবে থাকে এই গবলেট সেলটা। ওকে, আর এই সেলটা এখান থেকে কি করে, মিউকাস রিলিজ করে। ওকে, সো দিস ইজ আওয়ার ব্রাশ বর্ডার কলিউনার এপিথেলিয়াল সেল, আর এটা হচ্ছে আমাদের গবলেট সেল। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের এন্টেরোকাইনেজ এনজাইম, এটা নিঃসৃত হয় কোথা থেকে। ওকে, এন্টেরোকাইনেজ এনজাইম এইটা আমাদের নিঃসৃত হয় অন্ত্রের মিউকোসা সেল থেকে। ওকে, ইন্টেস্টাইনাল মিউকোসা। ওকে, এখানে এটা কোন ইন্টেস্টাইন, দিস ইজ স্মল ইন্টেস্টাইন। ওকে, আর এই এন্টেরোকাইনেজের কাজটা কি, এটা একটা জাইমোজেনকে অ্যাক্টিভেট করে, যে জাইমোজেনটার নাম হচ্ছে আমাদের ট্রিপসিনোজেন। তো এই ট্রিপসিনোজেন এইখান থেকে কি এটাকে কিসে কনভার্ট করে, ট্রিপসিনে কনভার্ট করে। ট্রিপসিন, দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যান্ড দিস ইজ অ্যাক্টিভ ফর্ম। ট্রিপসিন কিসে ডাইজেশনে সাহায্য করে, দিস হেল্পস ইন দ্য ডাইজেশন অফ প্রোটিন। আর এইটা একটা হচ্ছে জাইমোজেন, মানে ইনঅ্যাক্টিভ প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম। কনভার্জন প্রসেসটা কি করে, এন্টেরোকাইনেজ। ওকে, এরপর বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। এটা আমরা একটু আগে দেখলাম, ভিটামিন B12। Which vitamin deficiency causes pernicious anemia? B12। আর এই যে পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটা দুই ক্ষেত্রে হতে পারে, আমি একটু আগেই বললাম যে CIF অথবা ভিটামিন B12, এই দুটোর মধ্যে যেটাই কমে যাবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা দেবে। এর রিলেটেড আর একটা অ্যানিমিয়া আমরা মনে রাখবো, যদি আমাদের HCl সিক্রেশন কমে যায়, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাক্লোরহাইড্রিয়া। ওকে, মানে HClটা কমে যায়। HCl যদি আমাদের কমে যায়, তাহলে এইখানে কি হবে, যে আমাদের যে Fe2+ আয়ন এর মাত্রা কমে যাবে, আর এর ফলে কি হবে,
আমাদের হিমোগ্লোবিন প্রোডাকশন কিন্তু ব্যাহত হবে, হিমোগ্লোবিন প্রোডাকশন কমে যাবে। তো ফাইনালি যেটা হবে সেটা আমি লিখি, ফাইনালি এর জন্য হবে কিন্তু আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। কোন অ্যানিমিয়াটা হবে এখানে? মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ওকে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ওকে, তো এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এটাকে বলা হয় কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটাকে বলা হয় আয়রন আর কোনটা এটা? Fe2+। ওকে, Fe2+, এটাকে আমরা ফেরাস আয়ন বলে থাকি। ওকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। HCl এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই ফেরিক আয়ন থেকে, Fe3+ থেকে এটা ফেরাস আয়নে কিন্তু পরিণত করে। ওকে, সো দিস ইজ আওয়ার ফেরিক আয়ন, and this is our ferrous। এটাতে কে সাহায্য করে? HCl। আর আমাদের হিমোগ্লোবিনের ফর্মেশনের জন্য আমাদের এইটাই প্রয়োজন। ওকে, ফর্মেশন অফ হিমোগ্লোবিন। ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের ডাইজেস্টিভ এনজাইমগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এনজাইমেটিক পার্টটা আমরা অবশ্যই দেখে নেব। আমাদের যে সমস্ত এনজাইম প্রোটিন ডাইজেশনের জন্য রেসপন্সিবল রয়েছে সেগুলো আমরা দেখব। কিছু প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম আমাদের স্টমাক থেকে রিলিজ হয়, কিছু এনজাইম আমাদের প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। তো স্টমাক থেকে আমাদের যে সমস্ত এনজাইম রিলিজ হয় যারা প্রোটিন ডাইজেশনে সাহায্য করে তারা হচ্ছে আমাদের পেপসিন, আর একটা হচ্ছে রেনিন। এরা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, আর একটা রয়েছে ইনঅ্যাক্টিভ ফর্ম। ওকে, বা এটাকে বলা হয় প্রিকারসর অফ অ্যাক্টিভ এনজাইম। আসলে কি হয় যে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম এটা কিন্তু সবসময় ইনঅ্যাক্টিভ ফর্মে রিলিজ হয়, যেটাকে আমরা জাইমোজেন বলে থাকি। ওকে, কারণ এটা যদি অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে যে সেল থেকে এটা রিলিজ হচ্ছে সেই সেলটাই ডাইজেস্ট হয়ে যাবে, কারণ আমাদের সেল প্রোটিন দিয়েই তৈরি থাকে মেজরলি। তো সেজন্য আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম এটাকে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় রিলিজ করা হয়, আর সেটা অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু সেটা কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, অ্যাক্টিভেট হয়ে যায় উইথ দ্য হেল্প অফ HCl। তো এইখানে কি হয় যে এরা রিলিজ হবে ইনঅ্যাক্টিভ অবস্থায় অ্যাজ জাইমোজেন, ইনঅ্যাক্টিভ এনজাইমস, আর অ্যাসিডিক এনভায়রনমেন্টে এটা কি হবে? অ্যাক্টিভ এনজাইমে পরিণত হবে। তো এটা পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়, আর প্রোরেনিন থেকে রেনিন তৈরি হয়। একটু আগে আমরা রেনিন সম্বন্ধে আলোচনা করলাম, যেটা আমাদের শুধুমাত্র ইনফ্যান্টসদের ক্ষেত্রে থাকে। ওকে, এটা মিল্কের কার্ডলিং এর ক্ষেত্রে সাহায্য করে। ওকে, এবার আমরা যদি প্যানক্রিয়াসের কথা বলি, প্যানক্রিয়াস থেকে যে সমস্ত প্রোটিন ডাইজেস্টিং প্রোটিন ডাইজেস্টিং এনজাইম রিলিজ হয় সেগুলো হচ্ছে আমাদের ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর কার্বক্সিপেপটাইডেজ। এরা হচ্ছে অ্যাক্টিভ এনজাইম। এদের যদি আমি জাইমোজেন অথবা প্রিকারসর অথবা ইনঅ্যাক্টিভ এনজাইমের কথা বলি তাহলে এরা রিলিজ হয় কিন্তু অ্যাজ ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন অ্যান্ড প্রো কার্বক্সিপেপটাইডেজ। ট্রিপসিনোজেনটা আমাদের এন্টেরোকাইনেজ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, আমাদের সার্কাস এটা আমাদের ইন্টেস্টাইনাল মিউকোসা থেকে রিলিজ হচ্ছিল। আর এই এন্টেরোকাইনেজ কি করবে? ট্রিপসিনোজনকে ট্রিপসিনে পরিণত করবে। দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, দিস ইজ অ্যাক্টিভ ফর্ম। এবার এই যে ট্রিপসিন এটা এবার কাইমোট্রিপসিনোজনকে কাইমোট্রিপসিনে পরিণত করবে। দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, দিস ইজ অ্যাক্টিভ ফর্ম। আবার এই ট্রিপসিনই প্রো কার্বক্সিপেপটাইডেজ থেকে কার্বক্সিপেপটাইডেজ তৈরি করবে। দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম, দিস ইজ অ্যাক্টিভ ফর্ম। তো এই সমস্ত আমাদের প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম কোথা থেকে রিলিজ হচ্ছে, ইনঅ্যাক্টিভ ফর্মটা কি, অ্যাক্টিভ ফর্মটা কি, আমরা প্রত্যেকটাই কিন্তু মনে রাখবো। ওকে, এরপর রয়েছে আমাদের স্টার্চ ডাইজেশন। ওকে, স্টার্চ ডাইজেশন বা কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য যে সমস্ত এনজাইম আমাদের এটাকে আমি কার্বোহাইড্রেট ডাইজেশন করে নিই, তাহলে বেশি হবে, ভালো হবে। ওকে, কার্ব ডাইজেশন মানে কার্বোহাইড্রেট ডাইজেশন বুঝে নেবে তোমরা। এখানে প্রথম যে এনজাইমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ, ওকে, বা টায়ালিন। আমরা জানি যে আমাদের মাউথে ডিউরিং চার্নিং মানে ডিউরিং মেস্টিকেশন আমরা যখন খাবারটা চিবাই তখন সে সময় কিন্তু আমাদের ডাইজেশন অফ স্টার্চ শুরু হয়ে যায়। ওকে, বাই দ্য হেল্প অফ স্যালাইভারি অ্যামাইলেজ অর টায়ালিন।
30% স্টার্চ কিন্তু আমাদের ডাইজেস্ট হয়ে যায় আমাদের কোথায়, মাউথে, ডিউরিং মেস্টিকেশন। এরপরে আমাদের রয়েছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এরপরে আমাদের স্টার্চ ডাইজেশন আর কোথায় হয়, প্যানক্রিয়াসের মধ্যে, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে হয়। সেখানে বাকি 70% স্টার্চ কিন্তু সেখানে ডাইজেশন হয়। এইবার সেখানে কোন এনজাইমটা হেল্প করে, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, আর এটা রিলিজ হয় ফ্রম দ্য প্যানক্রিয়াস। স্যালাইভারি অ্যামাইলেজ অথবা টাইলিন, এটা কোথা থেকে রিলিজ হয়, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, যেটা আমাদের তিন টাইপের স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে। ওকে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবমান্ডিবুলার গ্ল্যান্ড, ওকে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তো এই 3 টাইপের আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, সেখান থেকে স্যালাইভা রিলিজ হয়, তার মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজ থাকে। এরপর আমাদের আরও কিছু এনজাইম রয়েছে, যেমন আমাদের মল্টেজ, ল্যাকটেজ অ্যান্ড সুক্রেজ। এরা আমাদের ইন্টেস্টাইনাল জুস, যেটাকে আমরা বলি সাক্কাস এন্টেরিকাস, এখানে কিন্তু এটা প্রেজেন্ট থাকে। ওকে, বা আমরা বলতে পারি এটা ইন্টেস্টাইন থেকে রিলিজ হয়। মাল্টেজ কি করে, মল্টোজ থেকে গ্লুকোজ তৈরি করে। এখানে ল্যাকটেজ কি করে, ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভেঙে নেয়। সুক্রেজ কি করে, সুক্রোজকে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজে ভেঙে নেয়। ওকে, এরপর রয়েছে আমাদের এনজাইমস ফর লিপিড অর ফ্যাট ডাইজেশন। এখানে প্রথমে বাইল জুসটা কোনো এনজাইম না, কিন্তু এটা আমাদের ফ্যাট ডাইজেশনের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, কারণ দিস হেল্পস ইন ইমালসিফিকেশন অফ ফ্যাট। যদি ইমালসিফিকেশন প্রসেসটা না হয় তাহলে কিন্তু ফ্যাট ডাইজেশনটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, বাইল জুসের মধ্যে আমাদের লেসিথিন, যেটা একটা সারফেক্ট্যান্ট, আর বাইল সল্ট থাকে, যার মাধ্যমে আমাদের ইমালসিফিকেশন প্রসেসটা হয়। এটা রিলিজ হয় ফ্রম দ্য লিভার। এরপরে আমাদের রয়েছে প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা আমাদের প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, যেটা আমাদের ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। এরপর আমাদের রয়েছে ইন্টেস্টাইনাল লাইপেজ, যেটা আমাদের ইন্টেস্টাইন থেকে রিলিজ হয়। ওকে, বোথ রিলিজ ইন আওয়ার স্মল ইন্টেস্টাইন, আর স্মল ইন্টেস্টাইনে কেবলমাত্র আমাদের ফ্যাটের ডাইজেশনটা হয়ে থাকে। এরপর আমরা যদি নিউক্লিক অ্যাসিডের কথা বলি, নিউক্লিক অ্যাসিড মানে যেটা আমাদের ডিএনএ অথবা আরএনএ। এই নিউক্লিক অ্যাসিড, আমরা যে খাবারটা খাই তার মধ্যে তো সেল রয়েছে, তো সেই নিউক্লিক অ্যাসিড, তো সেলের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে। সেই নিউক্লিক অ্যাসিডটা ডাইজেশনের জন্য যে হরমোন আমাদের, যে এনজাইম আমাদের এখানে রোল প্লে করে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা আমাদের প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, অথবা আমরা বলতে পারি দিস ইজ প্রেজেন্ট ইন আওয়ার প্যানক্রিয়াটিক জুস। এরপরে রয়েছে আমাদের নিউক্লিওটাইডেজ অ্যান্ড নিউক্লিওসাইডেজ। নিউক্লিওটাইডকে ভেঙে নেয়, আর এই নিউক্লিওসাইডেজ আমাদের নিউক্লিওসাইডকে ভেঙে নেয়। নিউক্লিয়াসের প্রভাবে আমাদের ডিএনএ আরএনএ থেকে নিউক্লিওটাইড তৈরি হয়। নিউক্লিওটাইড মানে হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস অ্যান্ড ফসফেট। আর নিউক্লিওটাইডেজের প্রভাবে নিউক্লিওটাইড থেকে নিউক্লিওসাইড তৈরি হয়, মিনস নিউক্লিওসাইড আর ফসফেট দুটো আলাদা হয়ে যায়। এরপরে নিউক্লিওসাইডেজের প্রভাবে নাইট্রোজেন বেস অ্যান্ড সুগার, এই দুটো আলাদা হয়ে যায়। ওকে, আর এই নিউক্লিওসাইডেজ আর নিউক্লিওটাইডেজ এই দুটোই কিন্তু আমাদের ইন্টেস্টাইনাল জুস অথবা আমাদের সাক্কাস এন্টেরিকাসে আমাদের প্রেজেন্ট থাকে। আমাদের নিউট্রিশন পার্টটা থেকে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য যে সমস্ত ডিজিজগুলো হয় সেগুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য আমাদের যে ডিজিজটা হয় সেটা হচ্ছে আমাদের কোয়াসিওরকর। কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন দুটো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের ম্যারাসমাস হয়। ভাইটামিন এ ডেফিসিয়েন্সির জন্য আমরা জানি নাইট ব্লাইন্ডনেস, ওকে, বা এটাকে বলা হয় জিরোপথ্যালমিয়া। ভাইটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমাদের রিকেটস হয় ইন চিলড্রেন, আর অস্টিওম্যালেসিয়া এটা হয় আমাদের অ্যাডাল্টসদের ক্ষেত্রে। ভাইটামিন সি ডেফিসিয়েন্সির জন্য আমাদের স্কারভি ডিজিজ হয়। এরপরে থাইমিন অথবা ভাইটামিন বি1 এই ডেফিসিয়েন্সির জন্য আমাদের বেরি রোগ হয়। ভাইটামিন বি3 বা নিয়াসিন এর জন্য আমাদের পেলাগ্রা রোগটা হয়। ভাইটামিন বি12 অথবা ফলিক অ্যাসিড এই দুটো ডেফিসিয়েন্সির জন্য আমাদের কি হয়, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া অথবা পার্নিসিয়াস অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সির জন্য আমাদের কি হয়ে থাকে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অথবা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য আমাদের গয়টার অথবা কেটিনিজম হয়ে থাকে। আয়রন অ্যান্ড জিঙ্ক এই দুটো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে পিকা। ওকে, তো এই সমস্ত ডেফিসিয়েন্সি ডিজিজগুলো আমরা কিন্তু মনে রাখবো। এরপর বলা হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ শিফটস টু রাইট। আমরা একবার কুইকলি অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা দেখে নেব। আমরা এখানে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন ভার্সেস পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই গ্রাফটা যদি দেখি তাহলে আমরা এখানে একটা সিগময়েড গ্রাফ পাই, এই টাইপের একটা সিগময়েড গ্রাফ পাই। এই গ্রাফটা কিন্তু রাইট অ্যান্ড লেফট শিফট হতে পারে। ওকে, আন্ডার ফেভারেবল কন্ডিশন এই গ্রাফটা কিন্তু বাম দিকে সরে আসে, আর আন্ডার আনফেভারেবল কন্ডিশন এই গ্রাফটাই কিন্তু আমাদের ডান দিকে সরে যায়।
ওকে, তো এই যে রাইট শিফট, দিস ইজ রাইট শিফট, আর এইটা হচ্ছে আমাদের লেফট শিফট। প্রথমে আমরা দেখে নেবো রাইট শিফট। ওকে, এই রাইট শিফটটা কখন হয়? আন্ডার আনফেভারেবল কন্ডিশন। আন্ডার আনফেভারেবল কন্ডিশন। এটা কোথায় হয়ে থাকে? নেয়ার দি টিস্যু। এটা টিস্যুর কাছে হয়ে থাকে, নেয়ার দি টিস্যু। ওকে, এইটাকে কিন্তু বোরস এফেক্টও বলা হয়। এটাই কি বলে নেবো আমরা? বোরস এফেক্ট। ওকে, এক্ষেত্রে কি কি কন্ডিশন থাকে? এখানে কন্ডিশনগুলো কি কি থাকবে? এখানে আসলে হিমোগ্লোবিনটা ভেঙে যায়। এখানে HbO2 ডিসোসিয়েশন হয়, মানে অক্সি হিমোগ্লোবিন ভেঙে যায়, HbO2 ডিসোসিয়েশন। ওকে, কি কি কন্ডিশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে? যদি আমাদের পার্শিয়াল প্রেশার অফ O2 এইটা যদি আমাদের কমে যায়, পার্শিয়াল প্রেশার অফ CO2 এইটা যদি আমাদের বেড়ে যায়, পার্শিয়াল প্রেশার অফ CO2 বেড়ে গেল মানে আমাদের H+ আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেল, আর মানে আমাদের pH কমে যাবে। এইখানে আমাদের টেম্পারেচার কি থাকে? টেম্পারেচার আমাদের বেশি থাকে, প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, 43 to 45 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই কটা কন্ডিশন আমরা কোথায় পাবো? ডিউরিং রাইট শিফট। এবার লেফট শিফটের ক্ষেত্রে যদি আমরা দেখি, লেফট শিফট, লেফট শিফটটা কখন হবে? আন্ডার ফেভারেবল কন্ডিশন। আন্ডার ফেভারেবল কন্ডিশন। এটা কোথায় হয়ে থাকে? নিয়ার দি লাংস। ওকে, আর এই প্রসেসটাকে কিন্তু বলা হয় আমাদের হ্যালডেন এফেক্ট। কি বলা হয়? হ্যালডেন এফেক্ট। আর এইখানে কি হয়ে থাকে? এইখানে আমাদের হিমোগ্লোবিন HbO2 অ্যাসোসিয়েশন হয়ে থাকে। এখানে আমরা কি দেখলাম? HbO2 ডিসোসিয়েশন হচ্ছে, এখানে অ্যাসোসিয়েশন হবে। আর এই অ্যাসোসিয়েশন প্রসেসের জন্য এখানে আমাদের কি কি কন্ডিশন থাকবে? এখানে আমাদের পার্শিয়াল প্রেশার অফ O2 এইটা আমাদের এখানে বেশি থাকবে, আমাদের পার্শিয়াল প্রেশার অফ CO2 এইটা কম থাকবে। এইটা কম থাকলে আমাদের H+ আয়ন কনসেন্ট্রেশন কম থাকবে, মানে আমাদের pH এখানে বেশি থাকবে। ওকে, আর আমাদের এখানে P50 ভ্যালু এখানে আমাদের কমে আসবে। এখানে আর একটা জিনিস মিস হয়ে গেছে, P50 ভ্যালু এখানে আমাদের কমে যাবে, সরি বেড়ে যাবে। আর এখানে টেম্পারেচার আমাদের কম থাকবে তুলনামূলক, অ্যান্ড দ্যাট ইজ নিয়ারলি 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমাদের এই প্রশ্নে রাইট শিফটের কথা বলা হয়েছে, শিফট টু রাইট। তো রাইট শিফটের ক্ষেত্রে কি হবে? পার্শিয়াল প্রেশার অফ O2 কম থাকবে, পার্শিয়াল প্রেশার অফ CO2 বেশি থাকবে। এর ফলে আমাদের H+ আয়ন কনসেন্ট্রেশন এটাও বেশি থাকবে, ফলে pH কি হবে? কমে যাবে। টেম্পারেচার কি হবে? বেশি থাকবে। আর P50 ভ্যালু এটাও আমাদের বেড়ে যাবে। তো আমরা দেখে নেবো এখানে কোনটা হচ্ছে আমাদের। pH লো হবে, এটা হচ্ছে না। লো টেম্পারেচার বেশি থাকবে, এটা হচ্ছে না। হাই CO2 ইয়েস, হাই অক্সিজেন অ্যাফিনিটি নো। হাই অক্সিজেন অ্যাফিনিটি এখানে হবে না, কারণ এখানে অক্সিজেন অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন এটা ডিপেন্ড করে অন দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড CO2। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে যায় তাহলে অক্সিজেন অ্যাফিনিটি কমে যাবে। তো এখানে আমাদের ট্রু অপশনটা হচ্ছে কিন্তু আমাদের অপশন সি, হাই CO2। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকটি কোথায় পাওয়া যায়? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, দিস ইজ ফাউন্ড ইন আওয়ার RBC। ওকে, RBC, এটা RBCর মধ্যে উপস্থিত থাকে। আর এটা CO2 আর জল থেকে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3 ক্যাটালাইজ কি করবে? কার্বনিক অ্যানহাইড্রেজ। আবার এই এই যে কার্বনিক অ্যাসিড H2CO3 এইটাকে আবার ভেঙে নিয়ে আবার H+ আয়ন অ্যান্ড বাইকার্বনেট আয়ন তৈরি করে। ওকে,
তো এই প্রসেসটা আরবিসির মধ্যে হয়ে থাকে বাই দ্য হেল্প অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এরপর বলা হচ্ছে রক্তে বেশিরভাগ CO2 কি হিসেবে পরিবাহিত হয়? মোস্ট অফ দ্য CO2 ট্রান্সপোর্টেড ইন ব্লাড অ্যাজ দিস ইজ বাইকার্বনেট আয়ন। এটা বাইকার্বনেট আয়ন হিসেবে কিন্তু এটা পরিবাহিত হয়ে থাকে। রক্তের মধ্যে আমাদের যে গ্যাসেস ট্রান্সপোর্টেশন প্রসেসটা হয়ে থাকে CO2-র ক্ষেত্রে যদি আমরা কথা বলি, ওকে আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি গ্যাসিয়াস ট্রান্সপোর্ট। ওকে, এই যে প্রসেসটা এটা আমাদের অক্সিজেনের ক্ষেত্রে আর আমাদের CO2-র ক্ষেত্রে কীরকম হয়ে থাকে। অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হয়? HbO2 অক্সি হিমোগ্লোবিন, এটাকে কি বলা হয়? অক্সি হিমোগ্লোবিন। আর এই প্রসেসে কিন্তু এটা 98% অক্সিজেন ট্রাভেল হয়ে থাকে। আর ডিজলভ ইন প্লাজমা এটা অনলি 2%। মানে আমাদের এই যে অক্সিজেন এইটা কিন্তু আমাদের 2% অক্সিজেন প্লাজমাতে ডিজলভ হয়ে নিয়ে ট্রান্সপোর্ট হয়, আর 98% অক্সিজেন আমাদের অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেনের আমাদের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড আপ হয়ে নিয়ে ট্রান্সপোর্ট হয়। এবার আমরা যদি CO2-র কথা বলি তাহলে এখানে আমাদের 23% CO2 অ্যাজ কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কিন্তু এটা ট্রাভেল করে, ট্রান্সপোর্ট হয়। এটাকে কি বলা হয়? কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, বাকি আমাদের 70% কিন্তু এটা হয় অ্যাজ বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন। ওকে, আর বাকি যে 7% থাকছে এই 7% ডিজলভ ইন প্লাজমা। এটা প্লাজমাতে ডিজলভ হয়নি, এটা ট্রান্সফার হয়ে থাকে। তো এখানে আমাদের প্রশ্নে মোস্ট অফ দ্য CO2 ট্রান্সপোর্টেড এটা কি হয়ে যাবে আমাদের? বাইকার্বনেট আয়ন। আর আমরা দেখলাম এটা কত পার্সেন্ট? এটা 73%, সরি 70%। এরপর আমাদের বলা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? ওকে, নিউমোট্যাক্সিক সেন্টার দিস ইজ লোকেটেড ইন আওয়ার পন্স। পন্সকে আমাদের কি বলা হয়? নিউমোট্যাক্সিক সেন্টার। ওকে, নিউমোট্যাক্সিক সেন্টার। তো আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে আমাদের কি? পন্স। আর আরেকটা ছিল আমাদের কি? রেসপিরেটরি রিদম সেন্টার, RRC। RRC কি ছিল আমাদের? মেডুলা অবল্যাঙ্গেটা। ওকে, তো এই দুটো হচ্ছে আমাদের নার্ভাস রেগুলেটরি সিস্টেম অফ রেসপিরেশন। এরপর বলা হচ্ছে আমাদের ক্লোরাইড শিফট ঘটে। ক্লোরাইড শিফট অকার্স ইন, এটা কি শুধুমাত্র লাংসে হয়, টিস্যুতে হয় না? এটা দুটাতেই হয়। ওকে, দুই জায়গাতেই হয়, ফুসফুস আর লাংস দুই জায়গাতেই, সরি ফুসফুস আর টিস্যু, কলা। আমরা এখানে দুটো আরবিসি নিয়ে নেব। ওকে, নেয়ার দি টিস্যু, টিস্যুর কাছে কি হয়? আর নেয়ার দি লাংস। ওকে, টিস্যুর কাছে কি হবে? যে বাইরে থেকে ক্লোরাইড আয়ন ভেতরে প্রবেশ করবে, ভেতর থেকে বাইকার্বনেট আয়নটা আমাদের বাইরে বেরিয়ে যাবে। ওকে, এইভাবে এখানে আয়নিক ব্যালেন্সটা মেনটেন থাকবে। লাংসের কাছে কি হবে? ডিউরিং নিয়ার দি অ্যালভিওলাই, এইখানে ভেতর থেকে ক্লোরাইড আয়নটা বাইরে বেরিয়ে আসবে। আর বাইরে থেকে বাইকার্বনেট আয়ন এইটা ভেতরে চলে আসবে। ওকে, এইভাবে আয়নিক ব্যালেন্সটা মেনটেন থাকে। তো ক্লোরাইড শিফটের মাধ্যমে কি হয়? মেনটেন দ্য আয়নিক ব্যালেন্স। এটা কি করে? মেনটেন দি আয়নিক ব্যালেন্স। ওকে, মেনটেন দি আয়নিক ব্যালেন্স অ্যাক্রস দ্য RBC মেমব্রেন। ওকে, এর পরের প্রশ্ন আমাদের বলা হচ্ছে বান্ডেল অফ ফেজ
কোথায় অবস্থিত? ওকে, এটা আমাদের থাকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্তঃনিলয় প্রাচীর। ওকে, এই যে আমাদের বান্ডেল অফ ফিস, এইটা কি করে? এটা কন্ডাক্ট ইম্পালস ফ্রম AV node to ventricles. AV নোড থেকে ভেন্ট্রিকেলের আমাদের যে ইম্পালসটা সেটাকে নিয়ে যায়। এরপর বলা হচ্ছে কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এইটা হয়ে যাবে আমাদের অ্যাকসেপ্টর, রাইট? AB, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট ইজ AB। আর আমরা যদি O এর কথা বলি তাহলে এটা হয়ে যাবে ইউনিভার্সাল ডোনার। এখানে RH ফ্যাক্টরের কথা বলা হয়নি। এরপর বলা হচ্ছে আমাদের এরিথ্রোপয়েটিন হরমোন, এটা কোথা থেকে উৎপন্ন হয়? এরিথ্রোপয়েটিন হরমোন, দিস ইজ প্রডিউসড বাই আওয়ার কিডনি। ওকে, এটা কিন্তু কিডনি থেকে উৎপন্ন হয়। এটা কখন হয়? যখন হাইপক্সিয়া হয়, ডিউরিং হাইপক্সিয়া। এই সময় কি হবে যে আমাদের কিডনির যে জেজি সেলস রয়েছে, জাক্সট্রা গ্লোমেরুলার সেল, জেজি সেল, এই কি রিলিজ করে? রিলিজ এরিথ্রোপয়েটিন। ওকে, এর ফলে কি হবে? এর ফলে জেজি সেল কোথায় থাকে? আমাদের কিডনিতে। আর এর ফলে আমাদের আরবিসি প্রোডাকশনটা বেড়ে যায়। আরবিসি প্রোডাকশন এইটা বেড়ে যায়। ওকে, এইটা বডির একটা ন্যাচারাল ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট। যখন হাইপক্সিয়া হবে তখন অক্সিজেন অ্যাফিনিটি হিমোগ্লোবিনের কমে যায়, ফলে আমাদের আরবিসির সংখ্যা বাড়িয়ে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো হয়। আর তার ফলে যে বডির যে অক্সিজেন ডিমান্ড সেটাকে পূর্ণ করা হয়। তাই যখনই হাইপক্সিয়া হবে আমাদের জেজি সেল কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর বলা হচ্ছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সব থেকে পুরু? ওকে, উইচ চেম্বার অফ দ্য হার্ট হ্যাজ থিকেস্ট মাস্কিউলার ওয়াল? থিকেস্ট ওয়াল থাকে আমাদের লেফট ভেন্ট্রিকল। ওকে, বাম নিলয়ের ক্ষেত্রে। এর রিজনটা কি? যে বাম নিলয় থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ শরীরে রক্ত সঞ্চালন করা হয়। ওকে, ব্লাড সাপ্লাইটা কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে করা হয়। তো সেখানে কিন্তু অনেকে স্ট্রং কন্ট্রাকশনের প্রয়োজন। তো অনেকে স্ট্রং কন্ট্রাকশন করার জন্য সেখানকার যে ওয়ালটা সেটা কিন্তু অনেক থিক হয়ে থাকে। এটা যদি আমাদের একটা হার্ট হয় তাহলে এইখানে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল, এর ওয়ালটা কিন্তু অনেক থিক হবে ফর স্ট্রং কন্ট্রাকশন। এটা কি জন্য হয়ে থাকে? ফর স্ট্রং কন্ট্রাকশন, ফর স্ট্রং কন্ট্রাকশন, যাতে করে এখানে খুব পাওয়ারফুল পাম্প করা যেতে পারে আর সম্পূর্ণ শরীরে যাতে ব্লাডটাকে পাম্প করা যায়। ওকে, সেই জন্য এখানে কিন্তু এর ওয়ালটা অনেকটা থিক হয়ে থাকে। এরপর বলা হচ্ছে লসিকা রক্ত থেকে আলাদা, কারণ এতে কি থাকে না? লসিকার মধ্যে বা লিম্ফের মধ্যে, লিম্ফ ডিফার্স ফ্রম দ্য ব্লাড ইন হ্যাভিং, এখানে কি থাকে না? নো আরবিসি। এখানে আরবিসি থাকে না। ওকে, এখানে আরবিসি থাকে না। আমরা যদি লিম্ফের কথা বলি তাহলে লিম্ফের মধ্যে আমাদের আরবিসি, প্রোটিন অ্যান্ড ডাব্লিউবিসি, এইখানে আমাদের প্রোটিন অ্যান্ড ডাব্লিউবিসি পার্টটা থাকে, আরবিসি পার্টটা কিন্তু থাকে না। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে প্রথম হৃদধ্বনি বা লাভ সাউন্ডটা কোনটি বন্ধ হওয়ার ফলে সৃষ্টি হয়? ফার্স্ট হার্ট সাউন্ড ইজ ডিউ টু ক্লোজার অফ, এটা কি বন্ধ হওয়ার ফলে সৃষ্টি হয়? এটা হচ্ছে আমাদের বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড ভলভটা বন্ধ হওয়ার জন্য হয়, যেটা হচ্ছে আমাদের এভি ভলভ বা এট্রিও ভেন্ট্রিকুলার ভলভ। ওকে, তো আমাদের এটা আনসার কোনটা হবে? এভি ভলভ। এর মধ্যে কি কি ভলভ থাকে? বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড ভলভ। ওকে,
এইটা যদি আমাদের হার্ট হয় তাহলে আমাদের যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে যে ভালভটা থাকে সেটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ, আর এইটা হচ্ছে আমাদের বাইকাসপিড। ওকে, বা এটাকে বলা হয় মিট্রাল ভালভ। আর বাইকাসপিড আর ট্রাইকাসপিডটা একসাথে কি বলা হয়? এবি ভালভ বা এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। ওকে, তো যখন এই ভেন্ট্রিকুলার সিস্টোল হয় তখন আমাদের এই দুই ভালভ কিন্তু বন্ধ হয়ে যায়, আর তখন আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড কিন্তু আমরা পাই। এরপর এখানে বলা হচ্ছে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কি ক্ষরণ হয়? জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস, যে অ্যাপারেটাস, তো এখান থেকে আমরা একবার দেখে নেব। ডিউরিং এমার্জেন্সি যে অ্যাপারেটাস অথবা যে সেলস রিলিজ, এটা তিন টাইপের হরমোন রিলিজ করে থাকে। একটা হচ্ছে আমাদের রেনিন, ওকে, সেকেন্ডলি হচ্ছে আমাদের এরিথ্রোপয়েটিন, আর একটা হচ্ছে আমাদের ক্যালসিট্রায়ল। এই তিনটে কিন্তু আমাদের জেজি সেল থেকে রিলিজ হয়ে থাকে। রেনিনটা কি করে আমাদের? রেনিন আমাদের জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এইটাকে বাড়িয়ে দেয়। আর কি করে? এটা আমাদের বিপিকেও বাড়িয়ে দেয়। ওকে, এরিথ্রোপয়েটিন আমাদের কি করে? স্টিমুলেট এরিথ্রোপয়েসিস ইন রেড বোন ম্যারো। এটা আমরা একটু আগে দেখলাম। স্টিমুলেট হাইপক্সিয়ার ক্ষেত্রে এটা স্টিমুলেট হয়ে নিয়ে এরিথ্রোপয়েটিন রিলিজ করে। স্টিমুলেট এরিথ্রোপয়েসিস মানে প্রোডাকশন অফ আরবিসি ইন রেড বোন ম্যারো। আর ক্যালসিট্রায়াল কি করে? অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাড়িয়ে দেয়। ওকে, ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দি গাট। এখানে আমাদের অপশন আমরা কি দেখতে পাচ্ছি? অপশন আমরা রেনিন দেখতে পাচ্ছি, তো আমাদের এটা আনসার হয়ে যাবে। ওকে, আনসার আমাদের রেনিন হবে। এরপর বলা হচ্ছে আমাদের কাউন্টার কারেন্ট পদ্ধতি কোথায় দেখা যায়? তো কাউন্টার কারেন্ট মেকানিজম অকার্স, এটা আমাদের লুপ অফ হেনলির মধ্যে হয়। ওকে, লুপ অফ হেনলি। আর এটা কি করে? ইউরিনটাকে কনসেন্ট্রেট দ্য ইউরিন। ওকে, এরপর বলা হচ্ছে অ্যালডোস্টেরন কোন অংশে কাজ করে? প্রক্সিমাল টিউবিউল, হেনলিজ লুপ, ডিস্টাল টিউবিউল অ্যান্ড বোমান্স ক্যাপসুল। অ্যালডোস্টেরন আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অথবা ডিসিটি, এইখানে এটা কাজ করে থাকে। ওকে, এইখানে এটা কাজ করে থাকে। এর কাজটা কি? সোডিয়াম অ্যাবজর্পশন বাড়িয়ে দেওয়া। ওকে, রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম। ওকে, দিস ইনক্রিজেস সোডিয়াম রিঅ্যাবজর্পশন। ওকে, কোথায় কাজ করে এটা? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। অ্যালডোস্টেরন আমাদের এই অংশে কাজ করবে, আর এইখান থেকে সোডিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে। ওকে, এখান থেকে কি হবে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। ওকে, এরপর বলা হচ্ছে সাধারণ জিএফআর, নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, নর্মাল জিএফআর, এইটা কত? এইটা হচ্ছে আমাদের কিন্তু 125 মিলিলিটার পার মিনিট। দিস ইজ 125 মিলিলিটার পার মিনিট। এটাকে আমরা বলতে পারি 180 লিটার পার ডে। মানে আমাদের প্রতিদিন 180 লিটার কিন্তু আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়, আর সেখান থেকে ইউরিনটা কনসেন্ট্রেট হয়ে নিয়ে মাত্র 2 থেকে 3 লিটার ইউরিন তৈরি হয়, বাকি সম্পূর্ণ কিন্তু আমাদের রিঅ্যাবসর্ব হয়ে যায়।
এরপর বলা হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় কোন পদার্থটি সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয়? Which substance is completely reabsorbed in normal condition? ইউরিয়া হয় না, ক্রিয়েটিনিন হয় না, অ্যামিনো অ্যাসিড হয়, ইউরিক অ্যাসিড হয় না। তো আমাদের অপশন হচ্ছে কিন্তু সি, অ্যামিনো অ্যাসিড কিন্তু সম্পূর্ণরূপে রিঅ্যাবসর্ব হয়ে যায়। তো কমপ্লিট রিঅ্যাবজর্পশন আমরা কার কার ক্ষেত্রে দেখব? একটা দেখব আমরা গ্লুকোজের ক্ষেত্রে, গ্লুকোজ কিন্তু স্বাভাবিক অবস্থায় সম্পূর্ণরূপে রিঅ্যাবজর্ব হয়ে যায়। আর কি দেখলাম আমরা? অ্যামিনো অ্যাসিড। ওকে, আর এটা কোথায় হয়ে থাকে? এটা সম্পূর্ণ রিঅ্যাবজর্ব কিন্তু আমাদের পিসিটির মধ্যেই হয়ে যায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যেই কিন্তু এর কমপ্লিট রিঅ্যাবজর্পশন প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এরপর বলা হচ্ছে মূত্রত্যাগ প্রতিবত্ত ক্রিয়াটি নিয়ন্ত্রণ হয় যার দ্বারা? মিকচুরেশন রিফ্লেক্স ইজ কন্ট্রোলড বাই, এটা আমাদের পন্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, দিস কন্ট্রোল voluntary urination reflex, মানে এই প্রসেসটা আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমরা ভলেন্টারিলি কিন্তু কন্ট্রোল করতে পারি। এরপর বলা হচ্ছে ক্রস ব্রিজ গঠনের জন্য প্রয়োজন। কি কি প্রয়োজন ক্রস ব্রিজ ফর্মেশনের জন্য? আমাদের ক্যালসিয়াম অ্যান্ড এটিপির প্রয়োজন হয়। ক্যালসিয়াম কি করে? আমাদের যে বাইন্ডিং সাইট সেটাকে এক্সপোজ করে দেয়, আর এটিপি এই যে আমাদের ক্রস ব্রিজের যে সাইক্লিং, এই সাইকেলটাকে চালানোর জন্য কিন্তু আমাদের এটিপির প্রয়োজন হয়। ওকে, তো এটা আমরা এখানে লিখে নেব যে ক্যালসিয়াম ion expose the binding site and ATP provide energy for cross bridge cycling. এরপর আমাদের বলা হচ্ছে ট্রোপোমায়োসিন অ্যান্ড ট্রোপোনিন, এরা কোথায় পাওয়া যায়? ট্রোপোমায়োসিন অ্যান্ড ট্রোপোনিন এইটা হচ্ছে আমাদের, এই দুটো হচ্ছে আমাদের রেগুলেটরি প্রোটিন। দিস আর রেগুলেটরি প্রোটিন। এরা কি রেগুলেট করে? দে রেগুলেট দে আর প্রেজেন্ট, এখানে প্রেজেন্সের কথা বলা হচ্ছে, পাওয়া কোথায় যায়? তো প্রেজেন্ট in striated muscles. ওকে, স্মুথ মাসল আমাদের স্ট্রেটেড মাসলস হয় না, কার্ডিয়াক মাসল হয়, স্কেলেটাল মাসল হয়। তাহলে আমাদের বোথ বি এন্ড সি অপশনটা আমাদের কারেক্ট। স্ট্রাইটেড মাসল মানে যার মধ্যে ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ড পাওয়া যায়, ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ড প্রেজেন্ট থাকে। ওকে, স্মুথ মাসলসের মধ্যে এরকম স্ট্রাইয়েশন কিন্তু থাকে না। এরপর বলা হচ্ছে কোন প্রকারের অস্থি সন্ধি সর্বাধিক সঞ্চালনে সক্ষম? হুইচ টাইপ অফ জয়েন্ট অ্যালাউজ ম্যাক্সিমাম মুভমেন্ট? এইটা আমাদের হচ্ছে কিন্তু বল অ্যান্ড সকেট জয়েন্ট। এইখানে কি হয়? বল অ্যান্ড সকেট জয়েন্টের ক্ষেত্রে মুভমেন্ট ইন অল ডাইরেকশন, এটাকে আমাদের বলা হয় মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট। এটাকে আমরা কি বলতে পারি? মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট। সব ডাইরেকশন আমরা যদি মুভমেন্ট করতে পারি তাহলে ম্যাক্সিমাম মুভমেন্ট হবে। এরপর বলা হচ্ছে আমাদের সাইনোভিয়াল তরল কোথা থেকে খরিত হয়? দ্য সাইনোভিয়াল ফ্লুইড, এটা হচ্ছে একটা লুব্রিকেটিং ফ্লুইড। দিস ইজ লুব্রিকেটিং ফ্লুইড, আর এইটা আমাদের কিন্তু সাইনোভিয়াল মেমব্রেন থেকে খরিত হয়। ওকে, সাইনোভিয়াল মেমব্রেন। আর এটা কোথায় থাকে? জয়েন্ট ক্যাভিটির মধ্যে থাকে। তো এটা আমরা লিখতে পারি লাইন্স দি জয়েন্ট ক্যাভিটি। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে রিগার মর্টিস হওয়ার কারণ কি? রিগার মর্টিস ইজ ডিউ টু, এটা আমাদের এটিপির অভাবে হয়, ল্যাক অফ এটিপি।
ওকে, আফটার ডেথ কি হয়? আফটার ডেথ আমাদের মেটাবলিজম বন্ধ হয়ে যায়, ফলে ধীরে ধীরে এটিপির মাত্রা কমতে থাকে। ফলে কি হবে, এটিপির মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিন আর মায়োসিন কিন্তু আমাদের সেপারেট হতে পারবে না। প্রিভেন্ট সেপারেশন অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এর ফলে কি হবে, মাসলটা স্টিফ হয়ে যাবে, লক হয়ে যাবে, মাসল লক হয়ে যায়, মানে স্টিফনেস অফ মাসল। এটাকে রিগার মর্টিস বলা হয়। ওকে, ডিউ টু ল্যাক অফ এটিপি। এরপর বলা হচ্ছে কোন পেশি প্রোটিনের এটিপিএস কার্যকলাপ আছে? উইচ মাসল প্রোটিন হ্যাজ এটিপিএস অ্যাক্টিভিটি? এইটা রয়েছে আমাদের মায়োসিনের জন্য। মায়োসিনের ক্ষেত্রে এটা রয়েছে, মায়োসিন হ্যাজ এটিপিএস অ্যাক্টিভিটি। ওকে, এটা কি করে? এটিপিকে হাইড্রোলাইজ করে ফর মাসল কন্ট্রাকশন। তো হাইড্রোলাইজ এটিপি মানে এটিপিটাকে ভেঙে নিয়ে সেখান থেকে এনার্জিটা নেয় ফর মাসল কন্ট্রাকশন। এরপর বলা হচ্ছে সব অথবা কিছুই না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই নীতিটি কার জন্য প্রযোজ্য হয়? অল অর নন প্রিন্সিপাল। ওকে, এইটা আমাদের অ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ওকে, অ্যাকশনের জন্য আমাদের যে অ্যাকশন পোটেনশিয়াল থাকে তার জন্য এই টার্মটা কিন্তু ইউজ করা হয়। ওকে, ফর অ্যাকশন পোটেনশিয়াল। এটা ব্যাপারটা কি যে এইখানে অ্যাকশনের যে ডিপোলারাইজেশন অফ অ্যাকশন এইটা কিন্তু আমাদের হয় সম্পূর্ণ ডিপোলারাইজেশন হবে অথবা মোটেই হবে না। ওকে, আইদার কমপ্লিট ডিপোলারাইজেশন অর নান, এটাকেই বলা হয় কিন্তু আমাদের অল অর নান প্রিন্সিপাল। ওকে, তো আমরা এখানে লিখে নেব আইদার কমপ্লিট ডিপোলারাইজেশন অর নান। ওকে, তো আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা কিন্তু আমাদের অল অর নান প্রিন্সিপালটাকে ফলো করে। এর মানে হয় কমপ্লিট ডিপোলারাইজেশন হবে অথবা মোটেই হবে না। এরপর বলা হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার জাংশনে নিউরো ট্রান্সমিটার হলো। এখানে নিউরো ট্রান্সমিটার হিসেবে কে থাকে? নিউরো ট্রান্সমিটার অ্যাট নিউরোমাস্কুলার জাংশন, দিস ইজ আওয়ার অ্যাসিটাইল কোলিন। ওকে, এখানে আমাদের অ্যাসিটাইল কোলিনটা নিউরো ট্রান্সমিটার হিসেবে এখানে উপস্থিত থাকে। এইখানে আমাদের নিউরোমাস্কুলার জাংশন, এইটা কি? নিউরোমাস্কুলার জাংশনটা হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার জাংশন, দিস ইজ জাংশন বিটুইন নিউরন, অথবা আমরা বলতে পারি মোটর নিউরন অ্যান্ড মাসল অ্যান্ড স্কেলিটাল মাসল। ওকে, এইখানে আমাদের মোটর নিউরনের যে অ্যাকশনটা রয়েছে, এইটা আমি ধরে নিলাম মোটর নিউরনের অ্যাকশন। এইবার এইটা আমাদের একটা মাসলসের সাথে যুক্ত রয়েছে, দিস ইজ আওয়ার মাসল, দিজ আর ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ড। এই পোর্শনটা যদি আমরা জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, দিস ইজ মোটর এন্ড প্লেট, আর এটা আমাদের স্কেলিটাল মাসলের পার্ট। তো এইখান থেকে আমাদের অ্যাসিটাইল কোলিনটা এসে নিয়ে কোথায় যায়? এর সাথে ফিউজ হয়ে যায়। ওকে, আর সিগন্যালটা ট্রান্সমিট হয়, আর এর ফলে আমাদের স্কেলিটাল মাসল কিন্তু কন্ট্রাক্ট হয়। সো দিস নিউরোমাস্কুলার জাংশন stimulate the skeletal muscle for contraction. না, জাংশন স্টিমুলেট করে না, স্টিমুলেট করে কিন্তু আমাদের অ্যাসিটাইল কোলিন।
Okay, and this is the axon of motor neuron, and this is our skeletal muscle. Skeletal. এরপর বলা হচ্ছে রক্ত মস্তিষ্ক বাধা এটা গঠিত হয়, যেটাকে আমরা ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলে থাকি। আমাদের ব্রেনে একটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার থাকে, মানে আমাদের যে নার্ভ সেলগুলো সেটা সরাসরি কিন্তু আমাদের ব্লাডের সংস্পর্শে থাকে না। ওকে, সরাসরি ব্লাডের সংস্পর্শে থাকে না, সেখানে একটা ব্যারিয়ার থাকে যেটাকে আমরা বলে থাকি ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা কে ফর্ম করে? এটা কিন্তু ফর্ম করে আমাদের অ্যাস্ট্রোসাইট। ওকে, এটা একটা গ্লিয়াল সেল, এটা একটা গ্লিয়াল সেল। ওকে, অ্যাস্ট্রোসাইট। আমাদের যেমন বিভিন্ন টাইপ অফ গ্লিয়াল সেলস রয়েছে, যেমন আমাদের সোয়ান সেল, অলিগোডেন্ড্রোসাইট অথবা মাইক্রোগ্লিয়াল সেল, আর একটা রয়েছে অ্যাস্ট্রোসাইট। তো যে অ্যাস্ট্রোসাইট এটা কিন্তু আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা তৈরি করে। আমরা এখানে একটা যদি ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট, এইটা আমাদের নিউরন, এইটা আমাদের ব্লাড ভেসেল। ওকে, দিস ওয়ান। তো আমাদের ব্লাড ভেসেলসের সাথে কিন্তু বা ব্লাডের সাথে সরাসরি কন্ট্যাক্টে কিন্তু আমাদের নিউরন থাকে না। ওকে, ব্লাড ভেসেলসের সাথে কন্ট্যাক্টে কে থাকে? অ্যাস্ট্রোসাইট। এইখান থেকে সে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ অ্যাস্ট্রোসাইট করে, আর অ্যাস্ট্রোসাইটের মাধ্যমে কিন্তু নিউরনটা তার নিউট্রিশনটা পেয়ে থাকে। ওকে, এইভাবে নিউট্রিশনটা এক্সচেঞ্জ হয়ে থাকে। সরাসরি কিন্তু ব্লাড থেকে কিন্তু নিউট্রিশনটা কিন্তু নেয় না। ওকে, তো ব্লাডের সাথে এর যে কানেকশন সেটা কিন্তু থ্রু অ্যাস্ট্রোসাইট হয়ে থাকে। ওকে, আর অ্যাস্ট্রোসাইট আর ব্লাডের মধ্যে এই যে ব্যারিয়ার, অথবা আমরা যে বলতে পারি এই যে ব্লাড আর ব্রেইনের মধ্যে এই যে ব্যারিয়ার, ব্রেইনের মধ্যে আমাদের মূলত নিউরনসই থাকে, গ্লিয়াল সেলও থাকে, কিন্তু এই যে নিউরন আর ব্রেনের মধ্যে ব্লাডের মধ্যে এই যে ব্যারিয়ার, এটা কে করছে? অ্যাস্ট্রোসাইট। এই জন্য অ্যাস্ট্রোসাইটকে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার বলা হয়। এরপর বলা হচ্ছে মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? which part of the brain controls the body temperature? বডি টেম্পারেচার যে কন্ট্রোল করে সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ওকে, দিস ইজ আওয়ার হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় থার্মোস্ট্যাট। এটাকে কি বলা হয়? থার্মোস্ট্যাট। ওকে, আর এটা আমাদের কি করে থাকে? রেগুলেট বডি টেম্পারেচার, অথবা আমরা বলতে পারি টেম্পারেচার হোমিওস্ট্যাসিস। টেম্পারেচার হোমিওস্ট্যাসিস। ওকে, এরপর বলা হচ্ছে আমাদের মাইলিন আবরণী যা দ্বারা উৎপন্ন হয়। মাইলিন সিড ইজ প্রডিউসড বাই। ওকে, মাইলিন সিড কিন্তু আমাদের সিএনএস অ্যান্ড পিএনএস এ আলাদা আলাদা সেল দ্বারা তৈরি হয়। তো আমরা সেটা দেখে নেব। মাইলিন সিড ফর্মেশন, মাইলিন সিড ফর্মেশন। ওকে, এটা আমরা সিএনএস অ্যান্ড পিএনএস দুটোর ক্ষেত্রে আমরা দেখব। সিএনএস অ্যান্ড পিএনএস। ওকে, সিএনএস আর পিএনএস এর ক্ষেত্রে কি কি হবে? সিএনএস এর ক্ষেত্রে কে তৈরি করে? সিএনএস এর ক্ষেত্রে যে তৈরি করে সে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট। আর পিএনএস এর ক্ষেত্রে কে তৈরি করে? পিএনএস এর ক্ষেত্রে আমাদের তৈরি করে কিন্তু সোয়ান সেল। সোয়ান সেল। ওকে, আমরা এখানে দেখে নেবো আমাদের আনসারে কি রয়েছে। আনসারে কিন্তু আমাদের অলিগোডেন্ড্রোসাইট নেই, তো আমাদের সোয়ান সেলটাই হবে। আর এখানে সিএনএস পিএনএস কিছু কিন্তু উল্লেখ করা নেই, তো তোমরা অবশ্যই মনে রাখবে যেটা আমি বললাম। এটা না দেওয়া থাকলেও কিন্তু এটা তোমরা মনে রাখবে। সোয়ান কোষ, এই ক্ষেত্রে যেহেতু অলিগোডেন্ড্রোসাইট নেই, কিন্তু সোয়ান কোষ কার ক্ষেত্রে করে? এটা ফর পিএনএস। প্রশ্নে কিন্তু মেনশনও করতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এরপর বলা হচ্ছে সল্টেটরি পরিবহন দেখা যায়। সল্টেটরি কন্ডাকশন। সল্টেটরি কন্ডাকশনের মানে হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল যেটা হবে সেটা জাম্প করবে ফ্রম নোড টু নোড। ওকে, অ্যাকশন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল jumps from node to node means node of Ranvier, node to node.
যেটাকে আমরা র্যানভিয়ারের পর্ব বলি, নোড টু নোড। ওকে, ফর ফাস্টার কন্ডাকশন, এতে কি হয়, ফাস্টার কন্ডাকশন হয়, ফাস্টার কন্ডাকশন। ওকে, তো এইটা কার ক্ষেত্রে হবে, মাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কারণ মাইলিনেটেড যে নার্ভ ফাইবার সেখানে আমাদের র্যানভিয়ারের পর্ব থাকবে, নোডস অফ র্যানভিয়ার থাকে, আর ফ্রম নোড টু নোডের যে অ্যাকশন পোটেনশিয়ালের জাম্প, এটাকে বলা হয় সল্টেটারি কন্ডাকশন। ওকে, তো এটা কার ক্ষেত্রে থাকবে, মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রেই থাকবে। তো এইখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট ডিরাইভ করতে পারবো যে মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে যে কন্ডাকশন হয় সেটা ফাস্ট কন্ডাকশন, দিস ইজ ফাস্ট কন্ডাকশন। আর নন আনমাইলিনেটেড যেটা বা নন মাইলিনেটেড এর ক্ষেত্রে হয়, এটা নন মাইলিনেটেড এই টার্মটা বেশি ভালো, নন মাইলিনেটেড নার্ভ ফাইবার যেটা, এর ক্ষেত্রে কি হয়, যে স্লো কন্ডাকশন হয়, স্লো কন্ডাকশন। ওকে, এরপর বলা হচ্ছে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়, সিএসএফ ইজ প্রডিউসড বাই, সিএসএফ মানে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কোথায় থাকে, এটা আমাদের ব্রেনের মধ্যে কিছু ফাঁকা গহ্বর থাকে, বা যেটাকে আমরা বলি ক্যাভিটি, ক্যাভিটি ইনসাইড দ্য ব্রেন, সেটাকে বলা হয় ভেন্ট্রিকলস। তো আমাদের ব্রেনের মধ্যে কিছু ভেন্ট্রিকলস থাকে, এটা আমরা একটা ব্রেন এখানে ড্র করি, এইটা যদি আমাদের ব্রেন হয় তাহলে ব্রেনের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে এটাকে বলা হয় ভেন্ট্রিকলস। ওকে, এখানে বেশ কয়েকটা ভেন্ট্রিকল থাকে, আমি নর্মালি জেনারেলি আমি একটা দেখাচ্ছি বোঝানোর জন্য। তো এইখানে একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, এখানে আসলে একটা স্পেশাল টিস্যু থাকে যেটা হাইলি ভ্যাসকুলারাইজড, এই টিস্যুটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কোরয়েড প্লেক্সাস। ওকে, এই টিস্যুটা ভেতরে এইভাবে আস্তরণ করে থাকে, এটা অন্য কালারে দেখা, এইটা ভেতরে এরকম একটা আস্তরণ করে, দিস ইজ কোরয়েড প্লেক্সাস। আর এই যে কোরয়েড প্লেক্সাস, এখান থেকে কি হয়, দিস স্ট্রাকচার ইজ কোরয়েড প্লেক্সাস। ওকে, এইখান থেকে এটা কি রিলিজ করে, অথবা সিনথেসাইজ, সিএসএফ, সিএসএফ মানে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা সবাই নয়। তো এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রথম কথা কোথায় থাকে, এটা থাকে আমাদের ভেন্ট্রিকলস এর মধ্যে, ইন ভেন্ট্রিকলস, ইনসাইড ভেন্ট্রিকলস, ইনসাইড ভেন্ট্রিকলস। ওকে, এটা ব্রেনের কথা বলছি আমরা, ব্রেনের মধ্যে ইনসাইড ভেন্ট্রিকলস থাকে। আর এই যে পার্টটা এটাকে আমরা কি বলবো, ভেন্ট্রিকলস, দিস ইজ আওয়ার ভেন্ট্রিকল, যেটা ফাঁকা স্থান, ব্রেনের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে আমরা ভেন্ট্রিকল বলি, সেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, আর সেখানে একটা স্পেশাল টিস্যু থাকে, একটা স্পেশাল কলা থাকে যেটাকে বলা হয় কোরয়েড প্লেক্সাস, এটা হাইলি ভ্যাসকুলারাইজড, এখান থেকে কি তৈরি হয়, আমাদের সিএসএফ তৈরি হয়। তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সিএসএফটা কোথা থেকে উৎপন্ন হয়, তো এটা আমাদের উৎপন্ন হবে কোরয়েড প্লেক্সাস থেকে। কোথা থেকে উৎপন্ন হয়, দিস সিনথেসাইজড বাই কোরয়েড প্লেক্সাস। এরপর বলা হচ্ছে কোন করোটিক স্নায়ু হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, উইচ ক্রেনিয়াল নার্ভ কন্ট্রোলস দ্য হার্ট রেট, এটা হচ্ছে আমাদের 10th ক্রেনিয়াল নার্ভ, 10th ক্রেনিয়াল নার্ভ, 10th ক্রেনিয়াল নার্ভ, যেটা হচ্ছে আমাদের ভেগাস নার্ভ। আর এই যে ভেগাস নার্ভ, এইটা হচ্ছে আমাদের পার্ট অফ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, পার্ট অফ পিএনএস, এটা পিএনএস এর পার্ট। আর পিএনএস এর পার্ট হওয়ার কারণে এটা কি করে, আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে, আমাদের বডিকে স্লো ডাউন করে বা কাম ডাউন করে, তো এইটা কি করবে, আমাদের হার্ট রেটকে স্লো করে, স্লোয়িং দ্য হার্ট রেট, তো it slows down the heart rate, slows down the heart rate. ওকে, তো আমাদের আনসার কি হবে, ভেগাস নার্ভ। ওকে, it provides parasympathetic innervation to heart,
প্রোভাইড, খুব টাফ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। আমাদের 10th ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে ভেগাস নার্ভ, আর এটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট, আর এটা কি করে আমাদের হার্ট রেটকে স্লো করে। ওকে, তো নার্ভাস রেগুলেশনের আমাদের কোনটা চলে আসবে? 10th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ভেগাস। এরপর বলা হচ্ছে চোখের লেন্সের উপযোজন নিয়ন্ত্রণ করে কোন পেশি? ওকে, অ্যাকোমোডেশন অফ আই লেন্স ইজ কন্ট্রোলড বাই, এটা করে কিন্তু আমাদের সিলিয়ারি মাসল। ওকে, দিস ইজ সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসলটা আমাদের অ্যাকোমোডেশনটাকে নিয়ন্ত্রণ করে। অ্যাকোমোডেশনটা কি? আমাদের যে আই লেন্সটা রয়েছে সেটার থিকনেসটাকে কম করা বা বাড়ানো, আর এই লেন্সের অ্যাপারচারটাকে কম বেশি করা। থিকনেস অ্যান্ড অ্যাপারচারটাকে রেগুলেট করার মাধ্যমে ফোকাল লেন্সটাকে রেগুলেট করা, আর ফোকাল লেন্সটাকে রেগুলেট করার মাধ্যমে দূরে ফোকাস করা আর কাছে ফোকাস করা। চোখ আমরা যেখানেই দেখতে পাই আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাই, স্বাভাবিক চোখের কথা বলছি। ওকে, তো সেই চোখটা কি করে? দূরেও ফোকাস করতে পারে, কাছেও ফোকাস করতে পারে। ওকে, মানে এর ফোকাল লেন্সটা বাড়তেও পারে, কমতেও পারে। তো এই যে লেন্সের ফোকাল লেন্সটাকে বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া বাই ডিক্রিজিং অর ইনক্রিজিং দ্য অ্যাপারচার অ্যান্ড থিকনেস অফ দ্য লেন্স, এই প্রসেসটাকে বলা হয় কিন্তু আমাদের অ্যাকোমোডেশন অফ দ্য লেন্স। আর এইটা করে কে? আমাদের সিলিয়ারি পেশি এটা করে থাকে। এইটা আমাদের চোখ, আর দিস ইজ ভিট্রিয়াস হিউমার, দিস ইজ ভিট্রিয়াস চেম্বার, অ্যাকোয়াস চেম্বার, যার মধ্যে অ্যাকোয়াস অ্যান্ড ভিট্রিয়াস হিউমার থাকে। এইটা হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট, দিস ইজ আওয়ার লেন্স, দিস ইজ আইরিস। এইটা হচ্ছে আমাদের সিলিয়ারি মাসল। ওকে, দিস ইজ সিলিয়ারি মাসল। ওকে, এই মাসলসের দিস ওয়ান ইজ লেন্স। এই সিলিয়ারি মাসলের কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের ফলে এই লেন্সের অ্যাপারচার অ্যান্ড থিকনেস চেঞ্জ হয়, আর তার ফলে ফোকাল লেন্সটা চেঞ্জ হয়, যাতে আমরা কাছে এবং দূরে কোনো বস্তুকে ফোকাস করতে পারি। ওকে, এই যে লেন্সের যে বা আমাদের চোখের এই যে ক্ষমতা বা এই অ্যাবিলিটি, এটাকেই বলা হয় আমাদের চোখের উপযোজন বা লেন্সের উপযোজন। ওকে, অ্যাকোমোডেশন অফ আই লেন্স। এইটা কি হয়? বয়স বাড়ার সাথে সাথে আমাদের লেন্সটা কিন্তু ধীরে ধীরে একটু রিজিড হতে থাকে, সিলিয়ারি মাসল ধীরে ধীরে দুর্বল হতে থাকে, ফলে আমাদের চোখের অ্যাকোমোডেশন প্রসেসটা কমে যায়, ফলে কাছের বস্তুকে কিন্তু ফোকাস করাটা অত্যন্ত মুশকিল হয়ে যায়। ওকে, ধীরে ধীরে ভিজন লস হয়। এই প্রসেসটাকে, এটাকে বলা হয় কিন্তু আমাদের প্রেস বায়োপিয়া, অথবা এটাকে বলা যেতে পারে আমাদের এজ রিলেটেড ভিজন লস। এটা আমাদের বাইফোকাল লেন্সের মাধ্যমে এটাকে কারেকশন করা হয়। তো এখানে আমাদের আনসারটা হয়ে যাবে আমাদের সিলিয়ারি মাসল। এর পরের প্রশ্নে বলা হচ্ছে রাতকানা রোগ অথবা নাইট ব্লাইন্ডনেস, এটা কার ডেফিসিয়েন্সির জন্য হয়? এটা আমরা আজকেই দেখলাম, এটা ভাইটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এটা হয়ে থাকে। নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ, সেই পোর্শনে আমরা এটা দেখেছিলাম। এইটা যদি আমি আরেকটু বলতে চাই, তাহলে আসলে ভাইটামিন এ ডেফিসিয়েন্সি এটা যদি কমে যায়, তাহলে আমাদের রোডোপ্সিন সিনথেসিস কমে যায়। রোডোপ্সিন সিনথেসিস এইটা কমে যায়, এর ফলে আমাদের কি হয়ে যায়? নাইট ব্লাইন্ডনেস। এরপর বলা হচ্ছে ভারসাম্য রক্ষা করে কোনটি? এইটা হয়ে যাবে আমাদের অর্ধবৃত্তাকার নালী, ইকুইলিব্রিয়াম ইজ মেনটেইনড, অথবা এটাকে বলা যেতে পারে বডি ব্যালেন্সিং। বডি ব্যালেন্স, সেমি সার্কুলার ক্যানালস। ওকে, এ কি করে? ডিটেক্ট রোটেশনাল মুভমেন্ট, and maintain balance. এরপর এখানে বলা হচ্ছে আমাদের রেটিনার পিতবিন্দু কিসে সমৃদ্ধ? দ্য ইয়েলো স্পট অফ দ্য রেটিনা ইজ রিচ ইন, এখানে কোন সেলের মাত্রা অনেক বেশি থাকে? ওকে, কোন সেল অনেক বেশি থাকে? তো ইয়েলো স্পট এখানে হাই কোন সেল ডেন্সিটি, হাই কোন সেলস ডেন্সিটি,
ফর শার্প, যাতে করে একটা শার্প ইমেজ তৈরি হয়, শার্প সেন্ট্রাল ইমেজ ফর্মেশন, অথবা শার্প সেন্ট্রাল আমরা ভিশন বলতে পারি। ওকে, এরপর বলা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের বৈশিষ্ট্য হলো, ডায়াবেটিস মেলাইটাস ইজ ক্যারেক্টারাইজড বাই। ওকে, আমাদের যে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, ডায়াবেটিস মেলাইটাস, এটা আমাদের দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের টাইপ 1 আর একটা হচ্ছে আমাদের টাইপ 2। জেনারেলি বেশি আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিস। ওকে, এটা কিন্তু আমাদের বেশি দেখা যায়, মোর। ওকে, দিস ইজ মোর প্রিভ্যালেন্ট ইন আওয়ার পপুলেশন। টাইপ 1 এর ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমাদের ইনসুলিনের মাত্রা কমে যায়, ইনসুলিন এক্ষেত্রে কমে যায়। টাইপ 2 এর ক্ষেত্রে কি হয়, এইখানে আমাদের ইনসুলিন মাত্রা নর্মাল থাকে, ইনসুলিন নর্মাল। তবুও ডায়াবেটিস কেন হয়, এখানে ডায়াবেটিসের কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। বডি কি হয়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে বডি সেলসগুলো ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স ফিনোমেনাটা দেখা যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, তো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের টাইপ 2 ডায়াবেটিসটা হয়ে থাকে। এইবার এটা আমরা দেখলাম ইনসুলিনের ব্যাপারটা। এবার যদি নর্মালি বলা হয় ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কি হয়, দিস ইজ আনকন্ট্রোলড সুগার। এই ক্ষেত্রে কি হয়, আনকন্ট্রোলড ব্লাড সুগার, আনকন্ট্রোলড ব্লাড সুগার। ফলে এর ক্ষেত্রে কি হবে, আমাদের গ্লুকোজের মাত্রা বডিতে বেড়ে যাবে, তো হাই গ্লুকোজ ইন ব্লাড। ইনসুলিনের কাজ হচ্ছে সেলের মধ্যে গ্লুকোজটাকে আপটেক করানো। সেলের মধ্যে গ্লুকোজ ততক্ষণ না পর্যন্ত ঢুকতে পারবে যতক্ষণ পর্যন্ত এখানে ইনসুলিন রিসেপ্টরটা কাজ করবে। ইনসুলিন এসে সেলের সাথে বাইন্ড হবে, ইনসুলিন যখনই সেলের সাথে বাইন্ড হবে তখন কিন্তু আমাদের বাইরে থেকে গ্লুকোজটা কিন্তু সেলের মধ্যে চলে যাবে। ওকে, এখন ইনসুলিনের মাত্রা যদি কমে যায় তাহলেও সুগার বাইরে থেকে ভেতরে যেতে পারবে না, দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস। আর সেক্ষেত্রে ব্লাডের মধ্যে সুগারের মাত্রা মানে গ্লুকোজের মাত্রা বেশি থাকবে। ওকে, ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সেলের মধ্যে গ্লুকোজের মাত্রা কমে যাবে, মানে সেল উইল কিপ স্টার্ভিং। ওকে, এরপরে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হবে, যে আমাদের সেলটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে সেলের এখানে এসে কিন্তু ইনসুলিনটা বাইন্ড আপ হতে পারে না, ফলে ভেতরে কিন্তু আমাদের গ্লুকোজটা আর ঢুকতে পারে না। ওকে, তো এটাও একটা কমপ্লিকেশন, এটার জন্য আমাদের টাইপ 2 ডায়াবেটিস হয়। আর এর জন্য কি হয়, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু বেড়ে যায়। টাইপ 1 টাইপ 2 যেটাই হোক না কেন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। ওকে, এইবার এখানে বলা হচ্ছে উচ্চ ইনসুলিন, না উচ্চ ইনসুলিন হয় না, টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন কমে যায়। কম গ্লুকোজ, না দ্যাট ইজ হাইপোগ্লাইসিমিয়া, এইটাও না। উচ্চ গ্লুকোজ, হ্যাঁ এটা হয়ে থাকে। তো এখানে আমাদের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এবার তোমরা অনেকে বলবে যে না, অনেক সুগার পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্লুকোজের মাত্রা কমে যায়, সেটা কমে যায় ডিউ টু দ্য এফেক্ট অফ মেডিসিন। অনেক সময় মেডিসিন যেটা দেওয়া হয় তার প্রভাবে হাইপোগ্লাইসেমিক এফেক্ট দেখা দেয়, কারণ অনেক যে সুগারের মেডিসিন রয়েছে তার হাইপোগ্লাইসেমিক এফেক্ট রয়েছে, সেই জন্য দেখা যায়। ওকে, নর্মালি যদি কোনো ডায়াবেটিক পেশেন্টকে যদি আমরা মেডিকেশনের মধ্যে না রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সুগারটা অটোমেটিকলি রাইজ করবে। ওকে, মানে গ্লুকোজ লেভেলটা ব্লাডের মধ্যে অটোমেটিকলি রাইজ করবে। এর পরের প্রশ্ন বলা হচ্ছে আমাদের ক্যালসিটোনিন খরিত হয় কোথা থেকে। ক্যালসিটোনিন ইজ সিক্রেটেড বাই, দিস ইজ সিক্রেটেড ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড। এইখানে থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আমাদের যে প্যারাফলিকুলার সেলটা রয়েছে, প্যারাফলিকুলার সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড, এইটা কি করে, এইটা সিক্রেট করে, দিস সিক্রেটস ক্যালসিটোনিন। ওকে,
আর এই ক্যালসিটোনিন কি করে, লোয়ার দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল, দিস লোয়ার্স দি ব্লাড ক্যালসিয়াম লেভেল। এরপর বলা হচ্ছে আমাদের ACTH, এটা উদ্দীপিত করে কাকে? ACTH দিস স্টিমুলেটস দ্য অ্যাড্রিনাল কর্টেক্স, এটা অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে, আর এখান থেকে কর্টিসল হরমোন রিলিজ হয়। ওকে, আর আমাদের যে ACTH রয়েছে, ACTH এইটা কোথায় কাজ করবে? এইটা আমাদের কাজ করবে this is our adrenal gland and this portion is our adrenal cortex. তো এই adrenal cortex এ, so this portion is our adrenal cortex. আর এইখান থেকে আমাদের কি রিলিজ হবে? এইখান থেকে রিলিজ করে, এখান থেকে কি রিলিজ হবে? এখান থেকে রিলিজ হবে আমাদের কর্টিসল হরমোন। কিন্তু আমাদের আনসার কোনটা হবে? অ্যাড্রিনাল কর্টেক্স। ভেতরের অংশটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল মেডুলা, and this is adrenal gland, this is adrenal gland. এরপর বলা হচ্ছে অক্সিটোসিন সঞ্চিত থাকে কোথায়? দিস ইজ পোস্টেরিয়র পিটুইটারি। ওকে, পশ্চাৎ পিটুইটারি। অক্সিটোসিন ইজ স্টোরড ইন, এখানে কিন্তু বলা হচ্ছে না যে অক্সিটোসিন ইজ সিনথেসাইজড, এখানে সঞ্চিত হওয়ার কথা বলছে। তো পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারির বা পোস্টেরিয়র পিটুইটারির একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এখানে কোনো হরমোনের সিনথেসিস কিন্তু হয় না, কোনো হরমোন কিন্তু এখানে তৈরি হয় না। রিজনটা কি? যে আমাদের এইটা যদি আমাদের হাইপোথ্যালামাস হয়, দিস ইজ আওয়ার pituitary. Okay, this is posterior pituitary, this one is our hypothalamus, hypothalamus, আর এইটা হচ্ছে আমাদের posterior pituitary, posterior pituitary. এইবার আমাদের হাইপোথ্যালামাসের মধ্যে কিছু সিক্রেটরি নিউরন থাকে, এইখানে দুই টাইপের নিউরন পাওয়া যায়, যারা এক্সটেন্ড থাকে আপ টু দ্য পোস্টেরিয়র পিটুইটারি, এটা পোস্টেরিয়র পিটুইটারি অবধি কিন্তু এটা এক্সটেন্ড থাকে। ওকে, এইবার এইখানে এরা হচ্ছে সিক্রেটরি নিউরন, সিক্রেটরি নিউরনস। ওকে, এবার এই যে সিক্রেটরি নিউরন এরা দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের সুপ্রা অপটিক আর একটা হচ্ছে আমাদের প্যারাভেন্ট্রিকুলার। ওকে, তো সিক্রেটরি নিউরন যেটা আমাদের দু টাইপের হবে, আমাদের সিক্রেটরি নিউরন, এটা আমাদের দুই টাইপের হবে, একটা হচ্ছে আমাদের সুপ্রা অপটিক আর একটা হচ্ছে আমাদের প্যারাভেন্ট্রিকুলার। ওকে, তো সুপ্রা অপটিক থেকে আমাদের যেটা রিলিজ হবে আমাদের যে হরমোনটা সেটা হচ্ছে, তো এইটা আমাদের সিক্রেট করে এডিএইচ, না সরি, সিনথেসাইজ করে এডিএইচ অর ভেসোপ্রেসিন। ওকে, আর আমাদের এই যে প্যারাভেন্ট্রিকুলার, এইখান থেকে আমাদের এটাকে সিনথেসাইজ বলি, আর এটা কি সিনথেসাইজ করবে? এটা আমাদের সিনথেসাইজ করবে অক্সিটোসিন। ওকে, অক্সিটোসিন। তো এটাতে আমরা কি বলতে পারবো? বোথ এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন আর synthesized by our hypothalamus, synthesized by hypothalamus. ওকে, তো পশ্চাৎ পিটুইটারি বা পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোন সেটা কোথায় সিনথেসিস হচ্ছে? সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস।
এর মধ্যে যে এডিএইচ, আমি এর আগের দিন বলেছিলাম যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ হয়, একটা অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। এই দুটো কিন্তু পোস্টেরিয়র পিটুইটারিতে, দুটোর মধ্যে কোনোটাই কিন্তু সিনথেসিস হয় না। এই দুটো কোথায় সিনথেসিস হয়? হাইপোথ্যালামাসে সিনথেসিস হয়। আর সেখানে সেক্রেটারি নিউরন যেটা রয়েছে, যেটা আমাদের সুপ্রা অপটিক, সেখান থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর যে প্যারাভেন্ট্রিকুলার সেখান থেকে অক্সিটোসিন হরমোনটা সিনথেসাইজ হয়। ওকে, আর সেটাই অ্যাকশনের মাধ্যমে ট্রাভেল করে নিয়ে, বা আমরা এটা বলতে পারি এই নার্ভ রুটের মাধ্যমে ট্রাভেল করে নিয়ে এটা আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে এসে এটা স্টোর হয়। ওকে, তো এইখানে কিন্তু স্টোর হয়। তো ADH and oxytocin store. ওকে, আর পোস্টেরিয়র পিটুইটারি সম্বন্ধে আরেকটা কথা আমরা কি বলবো, যে this does not synthesize any hormone. Posterior pituitary does not synthesize any hormone. ওকে, আজকের ডিসকাশন আমাদের এখানে শেষ হচ্ছে। সম্পূর্ণ লেকচার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। যারা এখনো জয়েন করোনি, এই লিঙ্কের মাধ্যমে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডে সেশন। দেখা হচ্ছে আবার পরবর্তী সেশনে। টিল দেন, স্টে অন, টেক কেয়ার, গুড বাই।